নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমি অপরূপা রয়েছে আপনাদের সাথে। চোখ রাখবো আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয়ের দিকে। আসল তৃণমূল আমরাই, তাই কোনো কিছু দাবি করতে আসেনি। নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে কথা বলার পর নিজেদের অবস্থান স্পষ্ট করলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এদিকে দিল্লিতে তৃণমূলের বর্ষিয়ান সাংসদ সৌগত রায় এভাবে ঋতব্রতদের সঙ্গে কমিশনের বৈঠকের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। এই মুহূর্তে রাজ্য রাজনীতির এই বিতর্কিত বিষয় নিয়ে আমরা আলোচনায় আসব। প্রথমে শুনে নেব দুই তৃণমূল শিবির থেকে ঠিক কি বিবৃতি উঠে এলো। এমএলএরা, প্রাক্তন মন্ত্রী শ্রী স্নেহাশিস চক্রবর্তী সহ আমরা আজকে এখানে ইলেকশন কমিশনের ফুল বেঞ্চকে মিট করেছি। 22 তারিখ ডেলিগেট সেশন হওয়ার পরই 23 তারিখ আমরা আমাদের রিপ্রেজেন্টেটিভের মাধ্যমে ইলেকশন কমিশনকে চিঠি দিয়েছিলাম এবং অনুরোধ জানিয়েছিলাম যে আমাদের একটা ডাকবার জন্য, যাতে আমরা ব্যক্তিগতভাবে ফিজিক্যালি এসে আমাদের কথা বলতে পারি। আমরা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে ধন্যবাদ জানাই, চিফ ইলেকশন কমিশনার এবং অন্যান্য ইলেকশন কমিশনারদের ধন্যবাদ জানাই। তারা পুরোটা আমাদের কথা শুনেছেন এবং জানিয়েছেন যে তারা যত তাড়াতাড়ি সম্ভব আমাদের কাছে জানাবেন। আমি যে কথাটা খালি বলতে পারি, আপনারা বলছেন না যে আসল তৃণমূল কংগ্রেস, আসলে দেখুন, এখানে আমরা যারা আছি কেউ ব্যক্তি নই, আমাদের লড়াইটাই ইন্ডিভিজুয়াল কাল্টের বিরুদ্ধে। তৃণমূল স্তরের একটা পার্টি যেভাবে একজন চার্টার্ড ব্যুরোক্র্যাটের দ্বারা হাইজ্যাক হয়ে গেছিল, যে পার্টি একটা পারিবারিক সম্পত্তিতে পরিণত হয়েছিল, একটা প্রাইভেট লিমিটেড কোম্পানিতে পরিণত হয়েছিল, আমরা যারা এখানে মিলিত হয়েছি তারা সবাই সেই ইন্ডিভিজুয়াল কাল্টের বিরুদ্ধে লড়াই করছি, কালেকটিভের লড়াই। আজকে আমরা দেখেছি একটা গোষ্ঠী যারা তৃণমূল থেকে বেরিয়ে যাওয়া গোষ্ঠী এবং যাদের নেতাকে তৃণমূল বহিষ্কার করেছিল, তারা নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সাথে মিটিং করেছে। এর আগে নির্বাচন কমিশন জানিয়েছিল যে শুধুমাত্র অথরাইজড রিপ্রেজেন্টেটিভ, স্বীকৃত প্রতিনিধিরাই ফুল বেঞ্চের সাথে দেখা করতে পারে। আমরা তো মমতা ব্যানার্জি যে তৃণমূলের চেয়ারম্যান, তারা তো কোনো মিটিং চাইনি। তাহলে এই ভেঙে যাওয়া বিক্ষুব্ধ এমএলএরা কি করে সাক্ষাতের সময় পেল? আমরাই তো ঠিক করব যে কে আমাদের দলের প্রতিনিধি। এতে জ্ঞানেশ কুমারের কোনো ভূমিকা নেই। আমরা যে কোনো লোককেই ইসিআই অ্যাপয়েন্টমেন্ট দিতে পারে। যে কোনো ইন্ডিপেন্ডেন্ট এমএলএ গিয়ে 3 জন নির্বাচন কমিশনের আধিকারিকদের সাথে দেখা করতে পারে। আমরা জানতে চাই যে এর আগে কি এরকম লোকেরা দেখা করেছে? দুই শিবিরের বিবৃতি আমরা পেলাম। এবার আমরা এর ভিত্তিতে আলোচনায় আসবো। আমাদের সঙ্গে রয়েছেন ওঙ্কার বাংলার এডিটর ইন চিফ বিপ্লব দাস। সৌগত রায় আজকে যে বিষয়ে বলছেন কথা, যে আদৌ কি নির্বাচন কমিশনের সাথে এইভাবে বৈঠক করা যায়? এমন এক ব্যক্তির বৈঠক করছেন যিনি দল থেকে বহিষ্কৃত। তাহলে এর বৈধতা কোথায়? অর্থাৎ বৈঠকের বৈধতা নিয়ে তিনি কার্যত প্রশ্ন তুলে দিলেন। এ বিষয়ে কি বলবেন? দেখো অপূর্বা, গতকাল আমরা যেটা বলেছিলাম যে লক্ষ্মীবারে তৃণমূল কংগ্রেস কি জ্ঞানেশ কুমারের হাতে ভ্যানিশ হচ্ছে, তো ভ্যানিশ হওয়ার সম্ভাবনা কতটা এখনো নির্বাচন কমিশন থেকে সেটা কিন্তু জানা যায়নি। নির্বাচন কমিশনে গত 23 জুন একটি চিঠি গেছিল, যে চিঠিতে বিধায়কদের সই ছিল এবং তারা বলেছিল যে এই যে তৃণমূল কংগ্রেস, এই তৃণমূল কংগ্রেসের আমাদের সঙ্গে যে একটা বড় অংশ, অর্থাৎ যে নির্বাচিত বিধায়ক, বিধানসভার সে নির্বাচিত বিধায়ক যারা, তাদের একটা বড় অংশ, প্রায় 60 জনের কাছাকাছি তখন ছিল, এখন যেটা 62-65 এসে দাঁড়িয়েছে, তো এরা রয়েছে। সেই সঙ্গে নির্বাচিত কাউন্সিলর তারা রয়েছে, জেলা পরিষদের যারা সদস্য তারা রয়েছে, তো তারা প্রত্যেকে রয়েছে। এবং 22শে জুন যে মিটিংটা হয়েছিল বিধানসভার অধিবেশন শেষের পরে, সে 22শে জুন মিটিং একটি বেসরকারি 5 তারা হোটেলে, নিউ টাউনে, সেখানে তারা একটি
মিটিংয়ে বসে এবং সেই মিটিংয়ে কিন্তু বেশ কিছু সংবিধান বিশেষজ্ঞ, আইনজীবী এবং নির্বাচন কমিশন সংক্রান্ত বিশেষজ্ঞ এদেরও কিন্তু তারা উপস্থিত ছিলেন এবং তারা কিভাবে এই তৃণমূল কংগ্রেস অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাট তৃণমূল থেকে কি করে এই তৃণমূল কংগ্রেসকে আলাদা করে আসল তৃণমূল কংগ্রেস করা যায় সেই পরামর্শ দিয়েছিলেন। সেই মতো 23শে জুন কিন্তু চিঠি পৌঁছয় এবং যেহেতু চিঠি পৌঁছেছে সেহেতু নির্বাচন কমিশন ঋতব্রত সহ প্রত্যেককে ডেকেছে। এখন এবারে প্রশ্ন হচ্ছে যে নির্বাচন কমিশন ডেকেছে, অন্যদিকে সেই দিনই আবার যখন এই পাঁচতারা হোটেলে মিটিংয়ে রেজুলেশন করে মমতা বন্দ্যোপাধ্যায়কে চেয়ারপারসন সরিয়ে অরূপ রায়কে করা হয়েছে এবং তারপরে নতুন কমিটি করা হয়েছে এবং ঠিক সেই দিনই মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু নতুন কমিটি করে চেয়ারপারসন হিসেবে সই করে সেটাও নির্বাচন কমিশনে পাঠিয়ে দিয়েছেন। অর্থাৎ দুপক্ষই কিন্তু এই লড়াই জারি রেখেছে। তাহলে একদিকে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ও পাঠাচ্ছেন আর একদিকে এরাও পাঠাচ্ছেন। তার স্বভাবতই নির্বাচন কমিশন ব্যাপারটা তো জানবে, জানার জন্যই কিন্তু তাদেরকে আজকে ডাকা হয়েছিল যে কি বিষয়টা কি সেই সংক্রান্ত বিষয়। এবারে নির্বাচন কমিশন কি ডাকতে পারে? নির্বাচন কমিশনে যদি কোনো চিঠি যায়, যে কোনো সংস্থায় যদি কোনো বিষয়ে কোনো রকম যে দেখা যায় কোনো গন্ডগোল বা নানান রকম বিতর্ক তৈরি হয়, সেক্ষেত্রে সেই বিতর্ক বিষয়টা কি হয়তো আমরা সংবাদ মাধ্যমে সবই জানতে পারছি, কিন্তু কিছু তো নিয়ম নীতি যেগুলো আছে নির্বাচন কমিশনের, সেহেতু নির্বাচন কমিশন কিন্তু এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সহ যারা রয়েছেন তাদেরকে কিন্তু ডেকে আজকে পুরো বিষয়টা সম্পর্কে অবহিত হয়েছে, তাদের থেকে যে যে তথ্য নেওয়ার সেগুলো নিয়েছে। এইটা একটা। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের গোষ্ঠীকে এখনো ডাকা হয়নি বা মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের যে কালীঘাটপন্থী তৃণমূল সেটাকে ডাকা হয়নি, কিন্তু তারা একটা প্রেস কনফারেন্স আজকে করে যে প্রশ্নটা তুলেছে যে আদৌ কি একজন বহিষ্কৃত বিধায়ককে নির্বাচন কমিশন ডাকতে পারে, এই প্রশ্নটা যখন তুলেছে এই প্রশ্নের মধ্যেও কিন্তু যা যা জানা যাচ্ছে যে বেশ কিছু বৈধতা আছে। যে একজন কাউকে যদি দল থেকে সে যখন নির্বাচিত বিধায়ক এবং তাকে সে যদি দল বিরোধী কাজ করে তাহলে তাকে একটা শোকজ লেটার পাঠাতে হয় বা নোটিশ দিতে হয়, আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হয়। এই সুযোগ দেওয়ার পরে যদি সে আত্মপক্ষ সমর্পণ মানে আত্মপক্ষ যে সমর্থন দেওয়ার পরে যদি দেখা যায় যে সেখানে দল বা ওই সংস্থা তারা সন্তুষ্ট নয়, তখন কিন্তু তাকে বহিষ্কার করা যেতে পারে। এটাই হচ্ছে বৈধ। কিন্তু প্রশ্নটা এখানে যেটা আমাদের স্পিকারও তুলেছেন, বিধানসভার স্পিকারও তিনি একই কথা বলেছেন যে তাকেও কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হয়েছে যে একজন বহিষ্কৃত বিধায়ককে কি করে একটা দলের বিরোধী দলনেতা করা হলো, সেখানেও কিন্তু স্পিকার একই কথা বলেছেন। তো এইখানটাতে কিন্তু তৃণমূল কংগ্রেস কি সেই নিয়ম মেনেছে, অর্থাৎ কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায় যে তৃণমূল কংগ্রেস সেটা কি সেই নিয়ম মেনে করেছে? এটা কিন্তু একটা বড় প্রশ্ন। এখন দেখার যে আগামী দিনে এই এক গোষ্ঠীকে ডাকলো আরেক গোষ্ঠীকে ডাকেনি, এই গোষ্ঠীকে ডাকে কিনা, তারপর হয়তো নির্বাচন কমিশন তাদের সিদ্ধান্ত বা কি হতে পারে সেটা হয়তো জানাবে। অপরূপা, দাদা এখানেই আরো একটি বিষয় প্রশ্ন থাকছে, যখনই এই বিষয় নিয়ে কথা বলা হচ্ছে তখনই বারবার করে একটা কথা উঠে আসছে মমতাপন্থী তৃণমূল এবং ঋতব্রত ঋতব্রত তৃণমূল এই যে শব্দটা, এটা কি কোথাও গিয়ে গ্রহণযোগ্যতা পাচ্ছে? তার কারণ হচ্ছে আমরা প্রত্যেকে জানি যে ঋতব্রত তিনি কিন্তু একেবারে সিপিএম থেকে এসেছেন, তাও বহিষ্কৃত হয়েছিলেন এবং তারপরে তৃণমূল তাকে নেয় এবং এই মুহূর্তে দাঁড়িয়ে তিনি তৃণমূল থেকেও বহিষ্কৃত হয়েছিলেন, তারপরে একটি দল সেখানে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে একটি দল আলাদা হচ্ছে তৃণমূলের থেকে, মূল দলের থেকে, কিন্তু কোথাও গিয়ে সেই জায়গাটা ঠিক রাখলেও আমরা যদি এই ঋতব্রত তৃণমূল এই শব্দটার উপরে আসি তাহলে এইটা কি কোথাও গ্রহণযোগ্যতা পাচ্ছে, আর পেলেও কিভাবে পাচ্ছে? না দেখো ওই কি বলবো, আমরা যেটা দেখছি যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যদি আমরা দেখি যে নির্বাচন কমিশনে গিয়ে যে কথাটা বলেছি যে আমাদের এখানে আমি নয় আমরা, অর্থাৎ আমিত্ব নেই আমরা, অর্থাৎ আমরা তৃণমূল কংগ্রেস একটা পরিবারতান্ত্রিক দল
পারিবারিক দল হয়ে গেছিল এবং যেখানে প্রাইভেট লিমিটেড কোম্পানিতে পরিণত হয়েছিল, ব্যুরোক্রেট দ্বারা পরিচালিত হচ্ছিল, এই সমস্ত কথাবার্তা বলেছেন। কিন্তু ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যখন এই কথাটা বলছেন, সমস্ত মিডিয়া থেকে শুরু করে সব জায়গাতেই একটা জিনিস বলা হচ্ছে, একটা হচ্ছে কালীঘাট পন্থী। সেখানে কিন্তু মমতা পন্থী সকলে বলছে না, হুম এটা বলছে কালীঘাট পন্থী, অর্থাৎ কালীঘাট তৃণমূল। অন্যদিকে বলছে ঋতব্রত তৃণমূল। এই ঋতব্রত তৃণমূল কি করে হয়, এটা কিন্তু একটা বড় প্রশ্ন। এটা কি সংবাদ মাধ্যম তকমা লাগালো, নাকি সংবাদ মাধ্যমকে এটা তকমা লাগিয়ে দিল, মানে ইনসিস্ট করলো যে এটা করার জন্য, হুম অথচ মুখে তারা বলছে যে আমরা একটা দল। তাহলে কোথাও গিয়ে যদি এই যে তৃণমূল কথাটা বলছি, যেটা আমরা যদি মহারাষ্ট্রের ক্ষেত্রে শিবসেনার ক্ষেত্রে দেখি, যে শিবসেনা একদিকে উদ্ধব ঠাকরে গোষ্ঠী, আরেকদিকে একনাথ শিন্দে গোষ্ঠী ছিল। তো এখানে তো কোথাও এই যে গোষ্ঠী দিতে হবে, সেই জন্য কি ঋতব্রতর গোষ্ঠী? এবার ঋতব্রত গোষ্ঠী যদি হয়, মানে ভাগ্যের কি পরিহাস, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কি, তিনি ছাত্র আন্দোলন করে ওঠা বামপন্থী নেতা, ভালো কথা বলতেন, দিল্লিতে রাজনীতি করেছেন, ছাত্র রাজনীতি করেছেন, খুব ভালো কথা বলতেন। বুদ্ধদেব বাবু অর্থাৎ বুদ্ধদেব ভট্টাচার্য প্রাক্তন মুখ্যমন্ত্রীর গুডবুকে ছিলেন। শোনা যায় যে রাজনৈতিক মহলে শোনা যায় যে তার পরামর্শে তাকে রাজ্যসভার সাংসদ হিসেবে তাকে মনোনীত করেছিল এ রাজ্যের তৃণমূল সিপিএম, এবং সেই হিসেবেই তিনি রাজ্যসভায় গিয়েছিলেন। কিন্তু বেশ কিছু নানান রকম অভিযোগ, মহিলা সংক্রান্ত নানান অভিযোগের প্রেক্ষিতে তাকে কিন্তু বহিষ্কার করা হয়। এবার বহিষ্কার করার ফলে তখন এই রাজ্যের তৃণমূল কংগ্রেস তারা কিন্তু ওই যে যেহেতু একটা আসন, ওটা সিপিএম এর আসন, অতএব ওইটাকেও নিতে হবে, একজন বহিষ্কৃত নেতা তাকেও নিতে হবে। সেই বহিষ্কৃত নেতাকে তড়িঘড়ি করে ভয় দেখানো হলো, যে তার বিরুদ্ধে মামলা, মহিলা গঠিত মামলা, এসব ভয় টয় দেখানো হলো। দেখানোর পরে তাকে কিন্তু তৃণমূল কংগ্রেসে নিয়ে আসা হলো, এবং তিনি তৃণমূল কংগ্রেসের হয়েই কিন্তু তিনি বামেদের রাজ্যসভার সাংসদ হলেও তিনি কিন্তু ওই রাজ্যসভায় কিন্তু তৃণমূলের হয়েই কথা বলতেন, তৃণমূলের হয়েই সুর চড়াতেন, তৃণমূলের হয়েই কথা বলতেন। অর্থাৎ কোথাও একটা এই যে এখন কুণাল ঘোষ বলেছিলেন না যে আমার বিরুদ্ধে মামলা আছে, আমার বিরুদ্ধে মহিলা গঠিত মামলা আছে, বাঁচতে চাই বিজেপি তাই, এই যে কথা কুণাল ঘোষ করেছেন, এইটা কিন্তু ঠিক ওই 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 সময় বাঁচতে চাই তৃণমূল তাই ঋতব্রতর ক্ষেত্রে কিন্তু এই কথাটা প্রযোজ্য বলা যায় সেই সময়। এবার ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আসার পরে তার যখন টার্ম শেষ হয়ে গেল, তাকে তখন এই রাজ্যের আইএনটিটিইউসির সভাপতি নিয়োগ করা হলো। দোলা সেন ছিলেন, দোলা সেনের পাশাপাশি তাকেও একটা পদ দিয়ে দেওয়া হলো। তিনি এই বিভিন্ন জায়গায় শ্রমিক সংক্রান্ত বিষয় নিয়ে ঘোরাঘুরি শুরু করলেন, সিকিউরিটি পেলেন, সবকিছু হলেন। তারপরে তাকে উলুবেড়িয়া পূর্ব কেন্দ্র থেকে টিকিট দেওয়া হলো, এবং সেখানে সেই আসন থেকে তিনি জয়ী হয়ে এলেন। জয়ী হয়ে আসার পরে তিনি যেভাবে ভোলটা বদলালেন, দিল্লিতে দেখা করলেন বঙ্গভবনে শুভেন্দু অধিকারীর সঙ্গে, এবং তারপর শপথের পরপরে তিনি দেখা করার পরে তারপরে যে রাজ্যের রাজনৈতিক পালাবদলটাকে কিভাবে তিনি ঘটালেন, এবং এই ঘটানোর মাথা কিন্তু তিনি। অর্থাৎ তাহলে একজন তারপরে তিনি বহিষ্কৃতও হলেন তৃণমূল থেকে, অর্থাৎ সিপিএম থেকে বহিষ্কৃত এক নেতা তৃণমূলে নিয়ে আসা হলো। সেই তৃণমূলে এসে তিনি এই তৃণমূল দলটাকেই ভেঙে ফেলতে চাইলেন, ভেঙে ফেললেন, এবং সেখান থেকেও তিনি বহিষ্কৃত হলেন। তো এই জায়গাটা থেকে রাজনৈতিক মহল মনে করছে যে এই যে ঋতব্রতর খেলা, এই যে ঋতব্রত যে খেলাটা খেললো, মানে বঙ্গ রাজনীতিতে একটা অভিনব, কেউ এটা মানে কল্পনাও করতে পারেনি যে একটা বাম সেখান থেকে তৃণমূল, তৃণমূল থেকে কয়েক বছরও যায়নি, সেখানে মানে প্রথমবারের বিধায়ক, এবং বিধায়ক হিসেবে তিনি দল ভেঙে ৮০ জন তৃণমূলের কোন কোন নেতা, মানে যারা প্রথম থেকে তৃণমূলের রয়েছেন, সে অরূপ রায় যাকে চেয়ারপারসন করেছেন, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম দিনের সঙ্গী, সে অরূপ রায় মন্ত্রী ছিলেন মমতার সরকারে, তাহলে তাকে পর্যন্ত নিয়ে চেয়ারপারসন করে দিয়েছেন। তাহলে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কি জিনিস, সেটা কিন্তু মানে রাজনৈতিক মহল এখন পরতে পরতে তা মানে বিচার করছে যে
কার পরামর্শে কিভাবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং ভবিষ্যতে কোন রাজনীতি তিনি করতে চাইছেন, এটাই কিন্তু এখন দেখার। একদম। অনেক ধন্যবাদ দাদা, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা এই আলোচনায় ছিলাম যে ঋতব্রত তৃণমূল এই মুহূর্তে তারা নির্বাচন কমিশনের সাথে বৈঠকে বসেছে। স্বাভাবিকভাবেই সেই বৈঠকের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন সৌগত রায়। আর এই সার্বিক বিষয় নিয়ে কুণাল ঘোষ তিনি কি বলেছেন শুনবো। আছে তারা গেছে, তাদের দেখতে হবে যে আমরা সকলকে দোষ দিচ্ছি না, কিন্তু তাদের কার কার বিরুদ্ধে কি কি অভিযোগ আছে, তারা কারা, কারুর বিরুদ্ধে যারা ছুটছে মার্ডার কেস আছে কিনা, বাঁচতে চাই বিজেপি তাই আর কি হচ্ছে, কার মার্ডার কেস, কার অবৈধ নির্মাণ, এগুলো সব এখন ন্যাকা সাজছে। সবাই নয়, অনেকের ওপর পুলিশ প্রশাসন দিয়ে চাপ দেওয়া হচ্ছে। আমরা ধরে নিচ্ছি যে নির্বাচন কমিশন এবং বিজেপি ওদের সাপোর্ট করছে। আমরা এসব নিয়ে আদৌ চিন্তিত নই। আমাদের একটাই প্রতীক, মমতা ব্যানার্জির মুখ। না, আমরা কিচ্ছু ধরিনি, আমরা কোনো ধরে নিচ্ছি না। আপনাদের নিজেদের মুখের কথা আমাদের উপর চাপিয়ে দেবেন না। আমরা আসল তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি তৈরি করেছেন তৃণমূল কংগ্রেস, মমতাদির লড়াইতে তৃণমূল কংগ্রেস, মমতাদির প্রতীকে এদের সব জন্ম। বিজেপি যদি বেআইনিভাবে জোর করে ওদের কিছু দেয়, বাংলার মানুষ একটাই প্রতীক, প্রতিবাদের প্রতীক, বেঁচে থাকার প্রতীক, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ।